অবশেষে করোনা সহায়তা বিলে অনুমোদন ডোনাল্ড ট্রাম্পের। নির্বাচনী প্রচারের জন্য আমাকে হত্যা করতে চেয়েছিল ডোনাল্ড ট্রাম্প, বললেন নাসরুল্লাহ। ইয়েমেনে হামলা চালালে মধ্যপ্রাচ্যের সর্বাত্মক যুদ্ধ শুরু হবে। অবশেষে কাতারের দ্বিতীয় দফা আলোচনায় সম্মতি দিলেন প্রেসিডেন্ট গনি। সৌদি প্রবেশে নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ল। বিশ্বের সর্ববৃহৎ কোরআন একাডেমি বানালেন আরব আমিরাত। এবার অমিত শাহকে কটাক্ষ করে লেখা নারী এমপির কবিতা ভাইরাল। চীনের কোটিপতি গেম নির্মাতাকে বিষ প্রয়োগে হত্যা। বাগদাদের মার্কিন দূতাবাসে আমেরিকায় হামলা চালিয়েছে বলছে কাতাইব হিজবুল্লাহ। সরকারের অচল অবস্থা এড়াতে অবশেষে করোনা সহায়তা বিলে অনুমোদন দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রথম দিকে আপত্তি জানালেও চাপের মুখে শেষ পর্যন্ত রোববার বিলটিতে স্বাক্ষর করেন তিনি। এর মধ্য দিয়ে একদিকে বিলটি আইনে পরিণত হলো, অন্যদিকে সরকারি কার্যক্রমে সাময়িক অচল অবস্থা থেকে রেহাই পেল যুক্তরাষ্ট্র। বিলে মোট $2.3 ট্রিলিয়ন বরাদ্দের কথা বলা হয়েছে। এর মধ্যে করোনা সহায়তা তহবিলের জন্য $900 বিলিয়ন নির্ধারণ করা হয়েছে। বাকি অর্থ আগামী সেপ্টেম্বর পর্যন্ত কেন্দ্রীয় সরকারের ব্যয়। অনুমোদন দিলেও ট্রাম্প বিলটিকে অমর্যাদাকর হিসেবে আখ্যায়িত করেছেন। হাউস ও সিনেটে কয়েক মাস ধরে আলোচনার পর বিলটি পাশ হয়েছে, তবে ওইসব আলোচনায় ট্রাম্প সামান্যই অংশ নিয়েছিলেন। বিলটি ওয়াশিংটন থেকে ফ্লোরিডার প্রেসিডেন্টের মার-এ-লাগো ক্লাবে পাঠানো হয়েছিল এই সম্ভাবনায় যে যদি তিনি এতে স্বাক্ষরের সিদ্ধান্ত নেন। রোববার রাতে ট্রাম্প এক টুইট বার্তায় বলেন, কোভিড রিলিফ বিলের জন্য সুসংবাদ। ট্রাম্প বিলটিতে স্বাক্ষর না করলে সোমবার মধ্যরাতের কিছুক্ষণ পরে সরকারের কাজকর্ম আংশিক বন্ধ হয়ে যেত। একই সঙ্গে বন্ধ হয়ে যেত বর্ধিত বেকার ভাতা। বিলটিতে ট্রাম্পের স্বাক্ষরের একদিন আগেই শনিবার এই ইস্যুতে ট্রাম্পকে এক হাত নেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। বিলটি নিয়ে প্রেসিডেন্টের আপত্তির সমালোচনা করে শনিবার এক লিখিত বিবৃতিতে তিনি বলেছেন, ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে তার দায় এড়াতে যাচ্ছেন। এটি ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে। তবে ট্রাম্পের দাবি, তিনি দম্পতিদের জন্য বরাদ্দকৃত ভাতার পরিমাণ $600 থেকে বাড়িয়ে $2000 কিংবা $4000 করতে চেয়েছিলেন। 2019 সালের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের রাজধানী উহান থেকে ছড়িয়ে পড়ে করোনা ভাইরাস। এক পর্যায়ে উৎপত্তিস্থল চীনে ভাইরাসটির প্রাদুর্ভাব কমলেও বিশ্বের অন্যান্য দেশে এর প্রকোপ বাড়তে শুরু করে। চীনের বাইরে করোনা ভাইরাসের প্রকোপ 13 গুণ বৃদ্ধি পাওয়ার প্রেক্ষাপটে গত 11 মার্চ দুনিয়া জুড়ে মহামারীর ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। তবে আশার কথা হচ্ছে, এখন আক্রান্তের পর সুস্থ হওয়ার দ্রুত বাড়ছে। এরই মধ্যে করোনার টিকাও আবিষ্কৃত হয়েছে। আমেরিকা ও ইহুদিবাদী ইসরায়েল, সৌদি আরব সম্মিলিতভাবে ইরানের কুদস ফোর্সের কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল কাসেম সোলেমানিকে হত্যা করেছে বলে দাবি করেছেন লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মহাসচিব সৈয়দ নাসরুল্লাহ। রোববার রাতে আল মায়াদিন টিভি চ্যানেলকে দেয়া এক সাক্ষাৎকারে সৈয়দ হাসান নাসরুল্লাহ কথা বলেছেন। তিনি আরও বলেন, ইরানের কুদস ফোর্সের কমান্ডার কাসেম সোলেমানিকে হত্যার আগেই আমাকে হত্যার চেষ্টা করেছে ওয়াশিংটন, তেল আবিব ও রিয়াদ। লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মহাসচিব সৈয়দ হাসান নাসরুল্লাহকে হত্যা করার চেষ্টা করা হচ্ছে, এ তথ্য ফাঁস করেছেন খোদ সৈয়দ নাসরুল্লাহ। বিভিন্ন সূত্র থেকে তাকে হত্যা করার ষড়যন্ত্র সম্পর্কে সতর্ক করে দেওয়া হয়েছে। সম্প্রতি প্রেসিডেন্ট নির্বাচনের আগে হত্যা প্রচেষ্টা তীব্রতর হয় জানিয়ে সৈয়দ নাসরুল্লাহ বলেছেন, ডোনাল্ড ট্রাম্প আমাকে হত্যা করে বিষয়টি নির্বাচনী প্রচারের কাজে ব্যবহার করতে চেয়েছিল। এমনকি সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান আমেরিকা সফরে গিয়ে তার স্বার্থে হলেও এই হত্যাকাণ্ড সংঘটিত করার জন্য মার্কিন কর্মকর্তাদের অনুরোধ করেছে বলে জানান হিজবুল্লাহর মহাসচিব। তিনি বলেন, মধ্যপ্রাচ্যে ইরানের নেতৃত্বাধীন ইসরায়েল বিরোধী প্রতিরোধ শক্তি এবং নেতা ও কমান্ডারদের হত্যা করার এই ষড়যন্ত্র এখনও চলছে। ইয়েমেনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, ইহুদিবাদী ইসরায়েল যদি ইয়েমেনের ওপর কোনো রকম হামলা চালায় তাহলে মধ্যপ্রাচ্যের সর্বাত্মক যুদ্ধ শুরু হবে এবং সবার আগে হামলা শিকার হবে ইসরায়েল সরকার। লোহিত সাগর উপকূলীয় অঞ্চলের যেসব দেশ ইসরায়েলের মিত্র, তারাও ইয়েমেনের বৈধ লক্ষ্যবস্তুতে পরিণত হবে। আন্তর্জাতিক আইন এবং বিভিন্ন কনভেনশনের মাধ্যমে প্রতিটি দেশকে আত্মরক্ষার এই বৈধ অধিকার দিয়েছে বলে তিনি উল্লেখ করেছেন। ইয়েমেনের এই কর্মকর্তা বলেছেন, ইয়েমেন নিয়ে ইসরায়েলের উদ্বিগ্ন হওয়ার দরকার নেই, বরং তারা অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ড যে বর্বরতা চালাচ্ছে সেদিকে
নজর দিক এবং আঞ্চলিক যেসব দেশকে তারা হুমকি দিয়ে চলছে তা বন্ধ করুক। ইয়েমেনি কর্মকর্তা বলেন, ফিলিস্তিনি জনগণের ওপর হত্যাযজ্ঞ জোরদার করার জন্য ইসরায়েলি কর্তৃপক্ষ বিভিন্ন দেশের সাথে সম্পর্ক স্বাভাবিক করছে। আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ গনি কাতারের রাজধানী দোহায় তালেবানের সঙ্গে তার সরকারের দ্বিতীয় দফা আলোচনা অনুষ্ঠানে সম্মতি দিয়েছেন। আফগান প্রেসিডেন্টের মুখপাত্রের বরাত দিয়ে কাবুল থেকে IRIBর সংবাদদাতা এ তথ্য জানিয়েছে। প্রেসিডেন্ট গনির মুখপাত্র সিদ্দিক এক টুইটার বার্তায় লিখেছেন, তালেবানের সঙ্গে আলোচনায় আফগান প্রতিনিধি দলের আবদুল্লাহর আবেদন এবং দ্বিতীয় দফা আলোচনা যথাসময়ে শুরু করার স্বার্থে প্রেসিডেন্ট গনি এ বিষয়ে সম্মতি জানিয়েছেন। তবে দ্বিতীয় দফার পরও যদি আলোচনা অব্যাহত রাখতে হয় তাহলে তা আফগানিস্তানের মাটিতে অনুষ্ঠিত হতে হবে বলে সিদ্দিক জানান। এতদিন প্রেসিডেন্ট গনির সরকার আর কাতার আলোচনা না করার উপর জোর দেওয়ার পাশাপাশি আফগানিস্তানের কোথাও এই আলোচনার ভেন্যু ঠিক করার আহ্বান জানিয়ে আসছিল, কিন্তু তালেবান কঠোরভাবে আফগানিস্তানের মাটিতে আলোচনায় বসার বিরোধিতা করছে। এর আগে আবদুল্লাহ গতকাল কাবুলে বলেছিলেন, আলোচনার স্থান নির্ধারণের ব্যাপারে সিদ্ধান্তহীনতার কারণে যেন মূল আলোচনা পিছিয়ে না যায়। তিনি কাতারের রাজধানী দোহায় দ্বিতীয় দফা আলোচনার ব্যাপারে নিজের অনাপত্তির কথাও জানান। আগামী 5 জানুয়ারি আলোচনা শুরু হওয়ার কথা রয়েছে। সৌদি আরবে প্রবেশে নিষেধাজ্ঞার মেয়াদ বাড়িয়েছে দেশটির কর্তৃপক্ষ। সোমবার দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমে বলা হয়েছে, নতুন করোনাভাইরাস প্রাদুর্ভাবের প্রেক্ষিতে বিমান, স্থল এবং সমুদ্রপথে সৌদি আরবে প্রবেশের নিষেধাজ্ঞা আরও 1 সপ্তাহ বাড়ানো হয়েছে। সৌদি নাগরিক নয় এমন ব্যক্তিদের দেশ থেকে অনুমতি এবং বিশেষ ক্ষেত্রে কাউকে দেশে প্রবেশের অনুমতি দেওয়ার ক্ষেত্রে বিদ্যমান পরিস্থিতি মূল্যায়ন করছে কর্তৃপক্ষ। করোনার প্রকোপ বৃদ্ধি পায় গত 21 ডিসেম্বর থেকে 1 সপ্তাহের জন্য সব আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ করে দেয় সৌদি আরবের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। তখনই এ সংক্রান্ত নির্দেশনা বলা হয়, প্রয়োজনে এ নিষেধাজ্ঞা আরও বাড়ানো হতে পারে। আন্তর্জাতিক ফ্লাইটের পাশাপাশি স্থল ও নৌ সীমান্তেও বন্ধ করে দেওয়া হয়েছে। বিশ্বের সবচেয়ে বড় কোরআন একাডেমির উদ্বোধন করেছেন আরব আমিরাতের শারজার শাসক শেখ সুলতান বিন মোহাম্মদ। ৭৫,০০০ স্কোয়ার মিটার বিস্তৃত একাডেমিক ইসলামী ঐতিহ্যের 8 কোণা তারকা আকৃতির। এতে 34টি গম্বুজ রয়েছে। একাডেমিটিতে 7টি বৈজ্ঞানিক এবং ঐতিহাসিক জাদুঘর রয়েছে। 15টি সেকশনে কোরআনের 60টি পাণ্ডুলিপির প্রদর্শনী করা হচ্ছে সেখানে। এক সেকশনে এক শতকের পাণ্ডুলিপি, পবিত্র কোরআনের মোট 308 কপি প্রত্নতাত্ত্বিক কোরআন প্রদর্শন করা হচ্ছে। এছাড়া আছে কাবা শরীফে ব্যবহৃত 28টি কালো গিলাপ। সবচেয়ে পুরনো গিলাপটি 970 হিজরি সনের। বৃহত্তম কোরআন একাডেমিটি কেবল জাদুঘর নয়, এতে অন্যান্য কার্যক্রম ও প্রোগ্রাম পরিচালনার ব্যবস্থাও রাখা হয়েছে। মানুষ সেখানে গিয়ে অনেক কিছু শিখতে পারছে। ভারতের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা CBI ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে কটাক্ষ করে লেখা একটি কবিতা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। কবিতাটি লিখেছেন পশ্চিমবঙ্গের তৃণমূল সংসদ সদস্য মহুয়া মৈত্র। ক্রিসমাস ক্যারল ডেক দ্য হেলস এর অনুকরণে লেখা কবিতাটি রোববার সকালে নিজের টুইটার হ্যান্ডেলে পোস্ট করার পরেই নেট দুনিয়ায় হইচই পড়ে যায়। কবিতাটির বাংলা অনুবাদ হলো, এটা হাসিখুশি থাকার সময়, এটা CBI এর খেল দেখানোর মৌসুম, বিরোধীদের ধরপাকড়ের মৌসুম, কিন্তু সাবধান হন শাহজি, এটা বোকামি। আনন্দবাজার পত্রিকা জেনেছে, কয়েক মাস পরেই বিধানসভা নির্বাচন। তার আগে পশ্চিমবঙ্গের বেসরকারি অর্থ লগ্নিকারী সংস্থা সারদার অর্থ কেলেঙ্কারি নিয়ে ফের সক্রিয়তা দেখাতে শুরু করেছে CBI। আর সেজন্যই কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাকে আক্রমণ করে এমন কবিতা লিখেছেন তৃণমূলের এ নারী MP। এদিকে সারদা কাণ্ডে গত বুধবার ভারতের সুপ্রিম কোর্টে ফের তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে CBI। তাতে বিধাননগর এবং কলকাতার সাবেক পুলিশ কমিশনার রাজীব কুমারকে হেফাজতে নেয়ার আবেদন জানিয়েছে তারা। CBI এর দাবি, বহু রাঘব বোয়াল এখনও নাগালের বাইরে, তাই এ নিয়ে নতুন করে উদ্যোগী হয়েছেন তারা। তবে নির্বাচনের আগে CBI এর পদক্ষেপ নিয়ে সমালোচনা শুরু হয়েছে। বিজেপি বিরোধী শিবিরের প্রশ্ন, আচমকা ফের রাজীবকে হেফাজতে নিতে এত আগ্রহী কেন CBI? জিঙ্গলের আদলে লেখা ছড়ার মাধ্যমে মহুয়া সেই প্রশ্ন উস্কে দিয়েছেন। শুধু তাই নয়, এর পেছনে অমিত শাহর দিকে আঙুল তুলেছেন তিনি। ক্রিসমাসের দিনে বিষ প্রয়োগ করে চীনের একজন কোটিপতি গেম নির্মাতাকে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে সাংহাই পুলিশ। 39 বছরের লিন কুই বিখ্যাত টেলিভিশন সিরিজ গেম অব থ্রোনসের আদলে
তৈরি গেম অব থ্রোনস উইন্টার ইজ কামিং গেমের জন্য বিশেষ পরিচিতি পেয়েছিলেন। তিনি ছিলেন গেম নির্মাতার প্রতিষ্ঠান ইওজোর চেয়ারম্যান এবং প্রধান নির্বাহী। এক বিবৃতিতে সাংহাই পুলিশ জানিয়েছে, এই বিষ প্রয়োগের জন্য জুহু নামে লিনের একজন সহযোগীকে সন্দেহ করা হচ্ছে। লিনের সব মিলিয়ে $100 কোটি বেশি সম্পদ রয়েছে বলে ধারণা করা হয়। কোম্পানির ওয়েবসাইটের প্রাতিষ্ঠানিক ওয়েবো সাইটেও একটি আবেগী বার্তা দেওয়া হয়েছে। সেখানে বলা হয়েছে, বিদায় হে যুব, আমরা আবার একত্র হব, একে অপরের প্রতি সদয় থাকব, ভালোতে বিশ্বাস রাখবো এবং সব খারাপের বিরুদ্ধে লড়াই করে যাব। এই বার্তায় হাজার হাজার মন্তব্য পড়েছে এবং 29 কোটি বার ওয়েবোতে দেখা হয়েছে। ইরাকের সন্ত্রাস বিরোধী আধা সামরিক বাহিনী কাতাইব হিজবুল্লাহ বলেছে, অন্যদের ঘাড়ে দোষ চাপানোর জন্য ইরাকের রাজধানী বাগদাদের মার্কিন দূতাবাসে আমেরিকায় রকেট হামলা চালিয়েছে। এই বাহিনীর মুখপাত্র মোহাম্মদ মহি কাতারের আল জাজিরা নিউজ চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে এ মন্তব্য করেছেন। তিনি বলেন, বাগদাদের গ্রিন জোন অবস্থিত মার্কিন দূতাবাসে হামলা হলে তার একমাত্র লাভবান পক্ষ হবে আমেরিকা। এ কারণে ইরাকের প্রতিরোধ সংগঠনগুলোর ওপর চাপ সৃষ্টি এবং দায় চাপাতে আমেরিকা নিজেই হামলা চালিয়েছে। গত রোববার 20 ডিসেম্বর বাগদাদের মার্কিন দূতাবাস ভবনের কাছে বেশ কয়েকটি কাতিউশা রকেট আঘাত হানে। এতে কেউ হতাহত না হলেও দূতাবাস ভবনের সামান্য ক্ষতি হয়েছে। মোহাম্মদ মহি বলেন, ইরাকি জনগণ যাতে মার্কিন হামলায় শহীদ ইরানি কমান্ডার কাশেম সোলাইমানি এবং ইরাকি কমান্ডার মাহদি আল মুহান্দিসের শাহাদাত বার্ষিকী ঠিকমতো পালন করতে না পারে সে লক্ষ্যেই প্রতারণা করেছে মার্কিন দূতাবাস। ইরানি জনগণ মনে করছে, বাগদাদের অন্যান্য দূতাবাসের মতো মার্কিন দূতাবাস স্বাভাবিক কূটনৈতিক তৎপরতা চালাচ্ছে না, বরং ওই দূতাবাসে আমেরিকা ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ও সেনা মোতায়েন করে রেখেছে। এর মাধ্যমে মার্কিন দূতাবাসকে একটি সামরিক ঘাঁটিতে রূপান্তর করা হয়েছে, যা ইরাকি নাগরিকদের জীবন এবং সম্পদকে হুমকিগ্রস্ত করে তুলছে। ইরাকি জনগণ তাদের দেশ থেকে সন্ত্রাসী মার্কিন সেনাদের বহিষ্কারের দাবি করছে। দেশটির পার্লামেন্টও মার্কিন সেনাদের বহিষ্কারের আহ্বান জানিয়ে আইন পাশ করেছে।